আচ্ছা সাদেক ভাই, আপনি তো আমার বয়সে বড়। আপনি সালাম দেন ঠিক আছে, কিন্তু এরি কইরেন না। এটা তো দারোয়ানের নিয়ম স্যার। ঠিক আছে স্যার, আর এরকম করুম না। আর শোনেন, এসব সাট্টার কইরেন না। আমার নাম মুগ্ধ। আপনি আমারে নাম ধরে ডাইকেন। কি যে কোন কিরে স্যার? তুই কি সত্যি শাহানারে তালাক দিছিস নাকি এই বাড়িতে ঢোকার লিগা নতুন করে নাটক করতেছিস? আলাম্মা কসম করে কইতেছি। আর ও একটা লোভী মেয়ে, ওর লিগে আমি এত খারাপ হইছি দিছি সাইডে। কই ডিভোর্সের কাগজ দেখা তো। আলাম্মা গরিব মানুষের বিয়ে, মৌলানা দিয়ে বিয়ে করছিলাম। 1 লাখ টাকা মহারানা দিয়ে বিয়ে করছিলাম, তো ওই মুখে মুখে বিয়ে করছি আর মুখে মুখে ছেড়ে দিছি। মনে কইরো না, খালা খালু তোমারে কিছু কইতে মানা করছে, তাই কিছু কই নাই। না না আমি নাবু, আমি তোমার কোনো দোষ দিতেছি না। তুমি যে এই সময় 20 লাখ টাকা দিয়ে আমাকে সাহায্য করছো, এটাই অনেক। তোমার 1 বিঘা জমি দিন, এটা আছে আর ওয়াদা। সুবহানাল্লাহ ভাবি, যথেষ্ট। ঠিক আছে যাও, কাজ করো। তুই এমনি কথা কইতেছস কেন? ভাইয়া, কেন এমনি কথা কইতেছি তুমি জানো না ভাইয়া? জুয়া খেলা ভিটা বাড়ি সব ধ্বংস করছো, বাপ মারে কোথায় না দাঁড় করাইছো, তারপরও তোমার লোক সুন্দর করে কথা বলবো, এটা তুমি কেমনে আশা করো? মিম, মানুষ মাত্র ভুল। আমিও ভুল করছি। আর খালাম্মা ওরা মাফ করে দিছে, তাই এই বাড়িতে চলে এসেছি। খালাম্মা তোরে মাফ করছে, আমি তো মাফ করি নাই। এটা ভদ্রলোকের বাড়ি, তুই আবার কোন মতলবে এই বাড়িতে আইছিস? এই যা, বাইরা বাইরা কইতাছি। স্ক্রিনের সামনে বসে যখন আজকের পর্বটি দেখছিলাম, তখন রাগে, কষ্টে আর ক্ষোভে আমার নিজেরই শরীর কাঁপছিল। ভাবুন তো, যে মানুষটাকে ভালোবেসে একটা মেয়ে নিজের জীবনের সবকিছু উজাড় করে দিল, সেই মানুষটা কিনা মুখের উপর অত্যন্ত নির্লজ্জভাবে বলে দিল তাদের বিয়েটাই নাকি আসল নয়। হ্যাঁ, জহিরের চরম বেমানি আর আমিনার অসহায় কান্নায় ভারী হয়ে উঠেছে আজকের পর্ব। অন্যদিকে সহজ সরল মুগ্ধর উপর এই ঢাকা শহরেই বা কেন নেমে আসছে এক অদৃশ্য ষড়যন্ত্রের কালো ছায়া? কেন তাকে শহর ছাড়া করতে চাইছে একদল দুর্বৃত্ত? চারপাশের এই স্বার্থপর আর বেইমানদের ভিড়ে সত্যিই কি সততার কোনো জায়গা নেই? আজকের এই শ্বাসরুদ্ধকর পর্বের প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে এমন সব প্রশ্নের উত্তর যা আপনাদের হৃদয়কে গভীরভাবে নাড়া দেবে। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের রিভিউ এবং আগামী পর্বের প্রেডিকশন হতে চলেছে রীতিমতো গায়ে কাটা দেওয়ার মতো। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ঈগল টিমের অন্যতম জনপ্রিয় এবং দর্শক নন্দিত ধারাবাহিক নাটক ১৭র মৃত্যু নেই-এর ৭৮তম পর্ব নিয়ে। চমৎকার গল্প, বাস্তবসম্মত সংলাপ এবং দুর্দান্ত অভিনয়ের কারণে এই নাটকটি ইতিমধ্যেই দর্শকদের মনে একটি স্থায়ী জায়গা করে নিয়েছে। মোহাম্মদ হাসান হাফিজুর রহমানের অসাধারণ রচনায় এবং ঈগল টিমের নিপুণ পরিচালনায় নাটকটির প্রতিটি পর্বেই আমরা সমাজের কোনো না কোনো বাস্তব চিত্র দেখতে পাই। আজকের পর্বটিও তার ব্যতিক্রম ছিল না, বরং আমি বলবো আজকের পর্বটি ছিল আবেগ, বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র এবং নতুন এক সম্পর্কের সূচনার এক অদ্ভুত মিশ্রণ। যারা নিয়মিত এই নাটকটি দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে গল্পের পরতে পরতে কিভাবে সাসপেন্স লুকিয়ে থাকে। আজকের পর্বে আমরা এমন কিছু দৃশ্য দেখেছি যা আমাদের একদিকে যেমন কাঁদিয়েছে, অন্যদিকে সমাজের কিছু চরম সত্যি কথা আমাদের চোখের আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের পর্বের মূল বিশ্লেষণে প্রবেশ করা যাক। পর্বের শুরুতেই আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি সামাজিক সমস্যার প্রতিফলন দেখতে পাই। একটি পরিবারের সদস্যরা বসে আলোচনা করছিলেন কিভাবে অনলাইন জুয়ার আসক্তি মানুষকে সর্বশান্ত করে দেয়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, বয়স্ক মানুষটি অত্যন্ত আক্ষেপের সাথে বলছিলেন যে এই অনলাইন জুয়া বা বেটিং কত শত পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, কত মানুষের ভিটেমাটি কেড়ে নিচ্ছে, তার কোনো হিসাব নেই। 10টি বছর ধরে তিল তিল করে গড়ে তোলা সম্পদ কিভাবে নিমিষেই অন্যের হাতে চলে যায়, সেই নির্মম বাস্তবতা ফুটে উঠেছে এই দৃশ্যের মাধ্যমে। বন্ধুরা, আপনারা একটু গভীরভাবে ভেবে দেখুন তো, আমাদের বর্তমান সমাজের দিকে তাকালেও কিন্তু আমরা ঠিক একই চিত্র দেখতে পাই। রাতারাতি বড়লোক হওয়ার আশায় অনেক তরুণ সমাজ আজ এই অনলাইন জুয়ার ফাঁদে পা দিচ্ছে এবং নিজেদের পাশাপাশি পরিবারকেও পথে বসাচ্ছে। নাটকের এই দৃশ্যটি শুধু গল্পের প্রয়োজনেই নয়, বরং আমাদের সমাজের জন্য একটি বিশাল বড় সতর্কবার্তা। পরিচালক এখানে অত্যন্ত সুনিপুণভাবে বুঝিয়েছেন যে অসৎ পথে উপার্জিত অর্থ বা লোভ কখনোই মানুষের জীবনে শান্তি বয়ে আনতে পারে না। এই পরিবারের অসহায়ত্ব এবং তাদের 10 বছরের প্রতারিত হওয়ার গল্প আমাদের মনে এক ধরনের বিষণ্ণতা তৈরি করে।
এর পরের দৃশ্যেই আমরা দেখতে পাই আমাদের নাটকের অত্যন্ত জনপ্রিয় এবং সবার প্রিয় চরিত্র মুগ্ধকে। মুগ্ধ চরিত্রটি আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে, কারণ এই যান্ত্রিক এবং স্বার্থপর ঢাকা শহরে মুগ্ধের মতো এত সহজ, সরল, প্রাণোচ্ছল এবং হাসিখুশি মানুষ সত্যিই বিরল। সকালবেলা জগিং করতে করতে মুগ্ধ এসে দাঁড়ায় একটি বিশাল বিলাসবহুল বাড়ির সামনে। সেখানে থাকা সিকিউরিটি গার্ড বা দারোয়ান সাদেক ভাইয়ের সাথে তার যে কথোপকথন হয় তা একদিকে যেমন মজার, অন্যদিকে তার ভেতরে লুকিয়ে থাকা এক বিশাল স্বপ্নের ইঙ্গিত দেয়। মুগ্ধ অত্যন্ত সাবলীলভাবে সাদেক ভাইকে বলে যে সে এই বাড়িটি কিনতে চায় এবং তার জন্য 15 থেকে 30 কোটি টাকা দিতেও সে প্রস্তুত। সাদেক ভাই তো মুগ্ধের কথা শুনে হেসেই খুন। একজন সাধারণ মানুষের পক্ষে এত কোটি টাকা দিয়ে বাড়ি কেনার কথা বলাটা তো যে কারোর কাছেই পাগলামি মনে হবে। সাদেক ভাই নিজেকে সামান্য এক দারোয়ান হিসাবে পরিচয় দেয় এবং মুগ্ধের এই বিশাল স্বপ্নের কথাগুলোকে নিছক মজা হিসাবেই নেয়। কিন্তু ভিউয়ার্স, আপনারা কি একবারও ভেবে দেখেছেন মুগ্ধের এই কথার পেছনের আসল রহস্য কি? একজন মানুষ কতটা আত্মবিশ্বাসী হলে এত সাবলীলভাবে এত বড় একটা স্বপ্নের কথা বলতে পারে? মুগ্ধ হয়তো ঢাকা শহরের জটিলতা বোঝে না, মানুষের মনের প্যাচ বোঝে না, কিন্তু তার ভেতরে যে সততা আর সাহস আছে সেটাই তাকে অন্য সবার চেয়ে আলাদা করে তুলেছে। এই দৃশ্যটি আমাদের শেখায় যে স্বপ্ন দেখতে কখনো ভয় পেতে নেই, তা সে যত বড়ই হোক না কেন। তবে আজকের পর্বের সবচেয়ে বড় ধাক্কা বা টার্নিং পয়েন্টটি আসে ঠিক এর পরেই, যে দৃশ্যটি দেখে আমার বিশ্বাস আপনাদের সবারই রক্ত টকবক করে ফুটে উঠেছে। আমি কথা বলছি জহির এবং আমিনার সেই হৃদয় বিদারক দৃশ্য নিয়ে। আমিনা এমন একজন নারী যে জহিরকে অন্ধের মতো বিশ্বাস করেছিল, ভালোবেসে সব ছেড়ে তার হাত ধরেছিল। কিন্তু জহির তার সাথে যে বেইমানিটা করল, তার কি আদৌ কোনো ক্ষমা আছে? জহির অত্যন্ত ঔদ্ধত্যের সাথে আমেনাকে মুখের উপর বলে দেয় যে তাদের বিয়েটা নাকি আইনত কোনো বিয়েই ছিল না। সে বলে, মুখে মুখে বিয়ে করছিলাম, আবার মুখে মুখে তালাক দিয়ে দিচ্ছি। কথাগুলো শোনার পর আমেনার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে। কতটা পাষাণ হলে একজন মানুষ এমন জঘন্য প্রতারণা করতে পারে? শুধু তাই নয়, জহির এই চরম মুহূর্তে তার নতুন স্ত্রীকে সবার সামনে নিয়ে আসে এবং আমেনাকে নির্মমভাবে বাড়ি থেকে বের করে দেয়। আমেনার চোখের জল, তার অসহায়ত্ব আর বুক ফাটা আর্তনাদ দেখে এমন কোনো পাষাণ হৃদয় নেই যা কাঁদবে না। আমাদের সমাজে এখনও অনেক নারী ঠিক আমেনার মতোই এমন প্রতারণার শিকার হচ্ছেন। জহিরের এই দৃশ্যটি দেখার পর আমার মনে বারবার একটাই প্রশ্ন আসছিল, সততার কি সত্যিই মৃত্যু হয়েছে? এমন প্রতারকদের কি কোনো শাস্তি হবে না? আমেনা যখন কান্নায় ভেঙে পড়ে, তখন তার পাশে এসে দাঁড়ায় তার বোন মিম। মিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি বা মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। মিমের চরিত্রটি এই নাটকে অত্যন্ত বুদ্ধিমতী এবং বাস্তববাদী হিসেবে উপস্থাপন করা হয়েছে। আমেনা যখন ফোন করে মিমের কাছে তার এই কষ্টের কথা জানায়, তখন মিম অত্যন্ত পরিণত একজন মানুষের মতো তার বোনকে সান্ত্বনা দেয়। মিম বলে, দুঃখ আর সুখ মিলেই তো মানুষের জীবন। সে তার বোনকে ভেঙে পড়তে বারণ করে। এই যে দুই বোনের মধ্যকার কথোপকথন, এটি আমাদের পারিবারিক বন্ধনের গুরুত্বকে মনে করিয়ে দেয়। মানুষ যখন চরম বিপদে পড়ে, চারপাশের পৃথিবী যখন মুখ ফিরিয়ে নেয়, তখন নিজের পরিবারে যে একমাত্র আশ্রয়স্থল হয়ে দাঁড়ায়, তা মিমের কথার মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। মিম তার বোনকে বোঝানোর চেষ্টা করে যে জহিরের মতো একজন প্রতারক মানুষের জন্য চোখের জল ফেলাটা বোকামি, বরং এই পরিস্থিতিকে শক্ত হাতে মোকাবিলা করতে হবে। মিমের এই কথাগুলো সত্যিই প্রশংসনীয়। সব হারিয়ে এক বুক কষ্ট আর হাতে একটিমাত্র ব্যাগ নিয়ে এসে দাঁড়ায় তার বাবার বাড়ির দরজায়। এই দৃশ্যটি ছিল পর্বের অন্যতম আবেগময় মুহূর্ত। আমাদের সমাজে একজন বিবাহিত বা প্রতারিত মেয়ে যখন আবার তার বাবার বাড়িতে ফিরে আসে, তখন সমাজ সেটাকে খুব সহজে মেনে নিতে চায় না। মেয়েটার নিজের কাছেও তখন নিজেকে বড় অপরাধী মনে হয়। আমেনা যখন মাথা নিচু করে বাবা মায়ের সামনে এসে দাঁড়ায়, তখন তার বাবার চোখের দৃষ্টিতে যে কষ্ট আর অভিমান ছিল, তা বলে বোঝানোর মতো নয়। আমেনার ভাই রাগে ফেটে পড়ে। সে তার বোনকে আগেই সতর্ক করেছিল জহিরের ব্যাপারে, কিন্তু আমেনা তখন ভালোবাসার অন্ধ মোহে কারো কথাই শোনেনি। ভাইয়ের সেই ক্ষোভ মোটেও অযৌক্তিক ছিল না। সে আক্ষেপ করে বলে যে একটা চোর বা প্রতারকের কথায় বিশ্বাস করে আমেনা নিজের জীবনটা নষ্ট করেছে। কিন্তু এত রাগ আর অভিমানের পরও দিন শেষে তারা তো পরিবার, তারা আমেনাকে বুকে টেনে নেয়। এই দৃশ্যটি আমাদের চোখে জল এনে দেয় এবং প্রমাণ করে যে পৃথিবীর সব কিছু শেষ হয়ে গেলেও পরিবারের ভালোবাসা কখনো শেষ হয় না। গল্পের এই চরম উত্তেজনার মাঝেই আমরা দেখতে পাই মুগ্ধর জীবনের ওপর নেমে আসা এক নতুন ষড়যন্ত্র।
একদল দুর্বৃত্ত, যাদের আসল পরিচয় এখনও আমাদের কাছে পুরোপুরি পরিষ্কার নয়, তারা মুগ্ধর ক্ষতি করার জন্য রাস্তায় উঁত পেতে থাকে। তাদের বসের মুখে আমরা একটি অদ্ভুত এবং ভয়ঙ্কর ডায়ালগ শুনতে পাই। সে তার লোকদের নির্দেশ দেয় যে মুগ্ধকে একেবারে মেরে ফেলা যাবে না, বরং কিস্তি কিস্তিতে যন্ত্রণা দিতে হবে, যাতে সে ভয় পেয়ে নিজে থেকেই এই ঢাকা শহর ছেড়ে পালিয়ে যায়। এই কথার মানে কি? মুগ্ধ এমন কি করেছে যার জন্য তাকে শহর থেকে তাড়াতে হবে? মুগ্ধ তো কারো কোনো ক্ষতি করেনি, সে তো নিজের মতো করে এই শহরে বাঁচতে চাইছে। তাহলে কি মুগ্ধের অতীতের সাথে এমন কোনো গভীর রহস্য জড়িয়ে আছে যা আমরা এখনো জানি না? দুর্বৃত্তরা রাস্তায় মুগ্ধকে ইচ্ছে করে ধাক্কা দেয় এবং ব্লেড দিয়ে তার হাত কেটে দেয়। মুগ্ধ যন্ত্রণায় ছটফট করতে থাকে। একজন নিরীহ মানুষের ওপর এমন অতর্কিত হামলা দেখে সত্যিই মনটা বিষণ্ণ হয়ে যায়। ঢাকা শহরের এই নিষ্ঠুর রূপ মুগ্ধের কাছে একেবারেই নতুন। সে তো জানত না এই শহরের রাস্তায় রাস্তায় এত বিপদ লুকিয়ে আছে। হাত দিয়ে রক্ত ঝরছে, যন্ত্রণায় কাতর মুগ্ধ শেষমেশ এসে পৌঁছায় মিমের বাড়িতে। এখানে শুরু হয় পর্বের সবচেয়ে মিষ্টি এবং স্নিগ্ধ একটি অধ্যায়। বাইরের পৃথিবীর এত নিষ্ঠুরতার পর মিমের এই যত্নশীল আচরণ আমাদের মনে এক পশলা শান্তির বাতাস এনে দেয়। মিম অত্যন্ত পরম মমতায় মুগ্ধের হাতের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয়। এই সময় তাদের দুজনের মধ্যে যে কথোপকথন হয় তা যেমন হাস্যরসাত্মক তেমনি আবেগময়। মুগ্ধ মিমের দেওয়া কফি খেয়ে মুখ বিকৃত করে বলে, "কি চা দিস? বেশি জাল দিয়ে একেবারে পুড়িয়ে ফেলেছ।" মিম হেসে উত্তর দেয় যে এটা চা নয়, এটা কফি। মুগ্ধের এই সরলতা আমাদের মুগ্ধ করে। এরপর মুগ্ধ অত্যন্ত বিনয়ের সাথে মিমকে অনুরোধ করে তাকে কিছু শেখানোর জন্য, কারণ সে অশিক্ষিত, সে এবিসিডি কিছুই জানে না। মিম, যে কিনা একজন সাইকোলজির স্টুডেন্ট, সে খুব সহজেই মুগ্ধের মনের এই আকুতিটা বুঝতে পারে। সে মুগ্ধকে ABCD শেখাতে শুরু করে। এই দৃশ্যটি শুধুমাত্র পড়াশোনা শেখার দৃশ্য নয়, এটি মূলত তাদের দুজনের মধ্যে গড়ে ওঠা একটি নতুন, পবিত্র এবং গভীর সম্পর্কের সূচনা। মুগ্ধের অন্ধকারে ভরা জীবনে মিম যেন এক নতুন আলোর দিশারি হয়ে এসেছে। তাদের এই রসায়নকা স্ক্রিনে এত সুন্দরভাবে ফুটে উঠেছে যে দর্শক হিসেবে আমরা তাদের দুজনের প্রতি এক অদ্ভুত মায়া অনুভব করি। দর্শক বন্ধুরা, আজকের পর্বের প্রতিটি ঘটনা এতই টানটান উত্তেজনায় ভরপুর ছিল যে আমি রিভিউ করতে গিয়েই যেন সেই দৃশ্যগুলোতে আবার হারিয়ে যাচ্ছি। তবে শুধু রিভিউ করলেই তো হবে না, আমাদের তো জানতে হবে আগামী পর্বে কি ঘটতে চলেছে। কারণ পর্বের শেষে দেখানো প্রোমো এবং আজকের পর্বের প্রতিটি ঘটনার সুতো মেলালে আমরা বেশ কিছু চমকপ্রদ এবং যৌক্তিক প্রেডিকশন করতে পারি। আপনাদের কি মনে হয়, জহির কি এভাবেই পার পেয়ে যাবে, নাকি আমেনা ঘুরে দাঁড়াবে? মুগ্ধর ওপর হামলাকারী ওই লোকগুলোই বা কারা? আর মিম ও মুগ্ধর এই মিষ্টি সম্পর্কটা কোন দিকে মোড় নেবে? চলুন এবার আমরা আগামী পর্বের সম্ভাব্য ঘটনাগুলো নিয়ে একটু গভীর বিশ্লেষণ করি। আমার মনে হচ্ছে আগামী পর্বগুলোতে আমরা আমেনার চরিত্রের এক বিশাল পরিবর্তন দেখতে পাব। যে মেয়েটি আজ অসহায় হয়ে কাঁদছে, সে নিশ্চয়ই বুঝতে পারবে যে জহিরের মতো প্রতারকের জন্য চোখের জল ফেলা অর্থহীন। আমেনার পরিবার, বিশেষ করে তার ভাই এবং বোন মিম, কখনোই জহিরকে সহজে ছেড়ে দেবে না। আমার ধারণা, মিম যেহেতু সাইকোলজি নিয়ে পড়ছে এবং সে বেশ বুদ্ধিমতী, তাই সে তার বোনকে আইনি সাহায্য নেবার জন্য উৎসাহিত করবে। মুখে মুখে বিয়ে এবং তালাকের কথা বলে জহির হয়তো মনে করছে সে বেঁচে যাবে, কিন্তু আইনের চোখে প্রতারণার কঠিন শাস্তি রয়েছে। সম্ভবত আমরা দেখতে পাব আমিনার পরিবার জহিরের বিরুদ্ধে প্রতারণা এবং নারী নির্যাতনের মামলা ঠুকে দেবে। জহিরের সেই নতুন স্ত্রী, যাকে নিয়ে সে এত অহংকার করে আমেনাকে বের করে দিল, হতে পারে সেই নতুন স্ত্রীও জহিরের আসল রূপ চিনতে পারবে, অথবা সেই নতুন স্ত্রী নিজেই হয়তো জহিরের চেয়ে বড় কোনো প্রতারক হয়ে বেরোবে, যে জহিরের সমস্ত সম্পদ লুটে নিয়ে তারে পথে বসাবে। প্রকৃতির বিচার বলে তো একটা কথা আছে, তাই না? সতের মৃত্যু নেই নাটকটির মূল থিমটাই তো হল মিথ্যার পতন এবং সত্যের জয়। তাই জহিরকে তার কৃতকর্মের জন্য চরম মূল্য দিতেই হবে, এটা এক প্রকার নিশ্চিত করেই বলা যায়। অন্যদিকে মুগ্ধর উপর হওয়া এই হামলা নিয়ে আমার মনে বেশ কিছু থিওরি কাজ করছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে মুগ্ধর এই শহরে থাকাটা কারো না কারো জন্য বিশাল বড় একটা হুমকির কারণ। কিন্তু কেন? মুগ্ধর সাথে তো কারো কোনো শত্রুতা থাকার কথা নয়। আমার ধারণা, মুগ্ধ হয়তো কোনো বিশাল সম্পত্তির আসল উত্তরাধিকারী, যার কিছুই সে নিজে জানে না।
হয়তো ছোটবেলায় কোনো ষড়যন্ত্রের কারণে তাকে তার পরিবার থেকে আলাদা করা হয়েছিল, আর এখন সে যখন আবার ঢাকায় ফিরে এসেছে তখন সেই ষড়যন্ত্রকারীরা ভয় পাচ্ছে যে মুগ্ধ যদি তার আসল পরিচয় জানতে পারে তাহলে তাদের সব সাজানো সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। সেই কারণেই হয়তো তারা মুগ্ধকে প্রাণে না মেরে ভয় দেখিয়ে শহর ছাড়া করতে চাইছে। আবার এমনও হতে পারে যে মুগ্ধর ওই ৩০ কোটি টাকার বাড়ি কেনার কথার সাথে এই হামলার কোনো যোগসূত্র আছে। হয়তো ওই বাড়িটির সাথে মুগ্ধর কোনো অতীতের স্মৃতি বা অধিকার জড়িয়ে আছে, যা বর্তমান মালিক বা দখলদাররা গোপন রাখতে চায়। যখন তারা জানতে পেরেছে যে মুগ্ধ ওই বাড়ির খোঁজ করছে, তখনই তারা এই গুন্ডাদের লেলিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে আগামী পর্বগুলোতে মুগ্ধর এই অজানা অতীত ধীরে ধীরে আমাদের সামনে উন্মোচিত হতে শুরু করবে। আর মিম ও মুগ্ধর সম্পর্ক, এই সম্পর্কটিই হতে যাচ্ছে এই নাটকের অন্যতম একটি শক্তিশালী দিক। মিম যেহেতু মনোবিজ্ঞানের ছাত্রী, সে খুব সহজেই মানুষের মনের ভেতরের কথা পড়তে পারে। মুগ্ধর এই সরলতার আড়ালে লুকিয়ে থাকা কষ্ট এবং তার উপর হওয়া এই অন্যায় হামলাগুলো মিমকে গভীরভাবে ভাবিয়ে তুলবে। আমার মনে হচ্ছে মিম শুধু মুগ্ধকে এবিসিডি শেখাবে না, সে মুগ্ধকে এই সমাজের জটিলতা, মানুষের প্রতারণা এবং নিজের অধিকার আদায় করার কৌশলগুলো শেখাবে। মুগ্ধ ধীরে ধীরে মিমের প্রতি নির্ভরশীল হয়ে পড়বে এবং তাদের মধ্যে একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে। তবে এই পথটা মোটেও সহজ হবে না। যখন ওই গুন্ডারা দেখবে যে মুগ্ধ শহর ছেড়ে যায়নি, বরং মিমের সাহায্যে সে আরও শক্তিশালী হয়ে উঠছে, তখন তারা হয়তো মিমকেও টার্গেট করতে পারে। তখন মুগ্ধ, যে কিনা একজন শান্ত এবং সরল ছেলে, সে হয়তো তার ভালোবাসার মানুষকে বাঁচাতে নিজের রুদ্রমূর্তি ধারণ করবে। আমরা হয়তো আগামীতে মুগ্ধর এক নতুন এবং সাহসী রূপ দেখতে পাব, যে কিনা অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াবে। আমেনার চরিত্রটির মনস্তাত্ত্বিক দিক যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাব একজন নারীর সবচেয়ে বড় দুর্বলতা হল তার বিশ্বাস। আমেনা জহিরকে ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল, আর সেই বিশ্বাসের মূল্য হিসেবে সে পেয়েছে চরম অপমান আর লাঞ্ছনা। বাবার বাড়িতে ফিরে আসার পর আমেনার সেই নিস্তব্ধতা আর চোখের জল আমাদের সমাজের হাজারো নির্যাতিত নারীর প্রতিচ্ছবি। আমাদের সমাজে একটা মেয়ে যখন সব হারিয়ে বাবার বাড়িতে ফেরে, তখন সমাজ তাকেই দোষারোপ করে। সমাজের মানুষ বলে, নিশ্চয়ই মেয়ের কোনো দোষ ছিল, তা না হলে স্বামী কেন বের করে দেবে? আমেনার ভাই যে ক্ষোভ প্রকাশ করেছে তা মূলত এই সমাজেরই ভয়ে। সে জানে সমাজ এখন তাদের নিয়ে হাসাহাসি করবে। কিন্তু দর্শক, এই নাটকটির নাম সতের মৃত্যু নেই। এই নামটির মাঝেই লুকিয়ে আছে এক বিশাল বার্তা। সত্য হয়তো সাময়িকভাবে চাপা পড়ে থাকে, মিথ্যার মেঘ হয়তো কিছুক্ষণের জন্য সত্যের সূর্যকে ঢেকে দেয়, কিন্তু শেষ পর্যন্ত সত্যের আলো চারপাশ আলোকিত করেই রয়। তাই আমেনা এভাবে সারা জীবন কাঁদবে না। তার বোন মিম, যে কিনা মনোবিজ্ঞানের ছাত্রী, সে তার বোনের এই মানসিক ট্রমা কাটানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। মিম খুব ভালো করেই জানে যে একজন মানুষকে মানসিকভাবে ভেঙে পড়া অবস্থা থেকে কিভাবে ফিরিয়ে আনতে হয়। আমার ধারণা, মিম তার বোনকে বোঝাবে যে যে মানুষটা তার সাথে এমন জঘন্য প্রতারণা করেছে, তার জন্য কাঁদা মানে নিজেকে আরও ছোট করা। মিমের উৎসাহে এবং নিজের ভেতরের জেদকে কাজে লাগিয়ে আমেনা ঘুরে দাঁড়াবে। সে হয়তো নিজের পায়ে দাঁড়ানোর জন্য নতুন কোনো কাজ শুরু করবে, নিজেকে স্বাবলম্বী করে তুলবে এবং আইনিভাবে জহিরের এই প্রতারণার উপযুক্ত জবাব দেবে। আমেনার এই ঘুরে দাঁড়ানোর গল্প আমাদের সমাজের অনেক অসহায় মেয়ের জন্য এক বিশাল অনুপ্রেরণা হয়ে উঠবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এবার আসুন আমাদের সবার প্রিয় চরিত্র মুগ্ধর কথায় ফিরে যাই। মুগ্ধর ওপর হওয়া ওই পরিকল্পিত হামলা নিয়ে আমার মনে যে সন্দেহগুলো দানা বাঁধছে, তা যদি সত্যিই হয়, তবে আগামী পর্বগুলোতে আমরা এক বিশাল সাসপেন্সের মুখোমুখি হতে যাচ্ছি। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, ঢাকা শহরের মতো এত বড় একটা জায়গায়, যেখানে প্রতিদিন লাখ লাখ মানুষ তাদের নিজ নিজ কাজে ব্যস্ত, সেখানে মুগ্ধর মতো একদম সাধারণ, সাদাসিধে এবং বলতে গেলে বোকা স্বভাবের একটা ছেলের পেছনে এত বড় গুন্ডা বাহিনী কেন লাগবে? গুন্ডাদের বসের ওই ডায়লগটা বারবার আমার কানে বাজছে। সে বলেছিল, একেবারে মেরে ফেলা যাবে না, কিস্তিতে কিস্তিতে যন্ত্রণা দিতে হবে, যাতে সে নিজে থেকেই এই শহর ছেড়ে পালিয়ে যায়। এই একটা লাইনের মধ্যেই লুকিয়ে আছে নাটকের সবচেয়ে বড় রহস্য। কেন তাকে মেরে ফেলা যাবে না? কারণ মুগ্ধকে যদি সরাসরি খুন করা হয়, তাহলে পুলিশি তদন্ত হবে, মিডিয়া জানবে এবং তখন অনেক বড় বড় রাঘব বোয়ালের নাম সামনে চলে আসতে পারে। কিন্তু তাকে যদি ভয় দেখিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে শহর থেকে তাড়িয়ে দেওয়া যায়, তাহলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। এখন প্রশ্ন হল, মুগ্ধকে কেন শহর ছাড়া করতে হবে?
আমার প্রেডিকশন হলো পর্বের শুরুতে মুগ্ধ যে ১৫ থেকে ৩০ কোটি টাকার বাড়ির কথা বলেছিল সেই বাড়ির সাথে মুগ্ধর একটা সরাসরি সম্পর্ক আছে। হয়তো মুগ্ধর বাবা বা দাদা সেই বাড়ির আসল মালিক ছিলেন। কোনো এক ষড়যন্ত্রের শিকার হয়ে মুগ্ধর পরিবার সেই বাড়ি হারায় এবং মুগ্ধকে তার আসল পরিচয় থেকে দূরে সরিয়ে রাখা হয়। এখন মুগ্ধ যখন না জেনেই সেই বাড়ির সামনে দিয়ে ঘোরাঘুরি করছে এবং বাড়ি কেনার কথা বলছে, তখন সেই বাড়ির বর্তমান অবৈধ দখলদারদের মনে ভয় ঢুকে গেছে। তারা হয়তো বুঝতে পেরেছে যে মুগ্ধ তার শেকড়ের সন্ধানে ফিরে এসেছে, তাই তারা চাইছে যে কোনো মূল্যে মুগ্ধকে এই ঢাকা শহর থেকে বিতাড়িত করতে, যাতে তাদের ওই কোটি কোটি টাকার সম্পত্তির আসল সত্য কখনো সামনে না আসে। এমনকি ওই বাড়ির সিকিউরিটি গার্ড সাদেক ভাই, যে কিনা মুগ্ধর কথা শুনে হাসছিল, হতে পারে সেও এই ষড়যন্ত্রের একটি অংশ, অথবা সে এমন কিছু জানে যা সে ভয়ে প্রকাশ করতে পারছে না। কিন্তু ওই ষড়যন্ত্রকারীরা এটা জানে না যে মুগ্ধর পাশে এখন মিম এসে দাঁড়িয়েছে। মিম এবং মুগ্ধর রসায়ন এই নাটকের সবচেয়ে সুন্দর এবং পবিত্র একটি অধ্যায় হতে যাচ্ছে। মিমের বাড়িতে বসে যখন মুগ্ধ কফি খাচ্ছিল আর বলছিল যে চা বেশি জাল দিয়ে পুড়িয়ে ফেলেছ, তখন মিমের সেই মিষ্টি হাসিটা ছিল এক অদ্ভুত মায়ার প্রতীক। মুগ্ধর এই সাধারণ, গ্রাম্য এবং সরল আচরণগুলো মিমকে বিরক্ত করছে না, বরং তাকে মুগ্ধর প্রতি আরও বেশি কৌতূহলী করে তুলছে। মুগ্ধ যখন মিমকে অনুরোধ করল তাকে ABCD শেখানোর জন্য, তখন মিম শুধু তাকে ইংরেজি অক্ষরই শেখালো না, বরং সে মুগ্ধর হাত ধরে তার নতুন জীবনের একটি অধ্যায় শুরু করে দিল। তারা যখন একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে হাইফাইভ করল, এই হাইফাইভটি শুধু দুটি হাতের মিলন ছিল না, এটি ছিল বিশ্বাস এবং নির্ভরতার একটি চুক্তি। মিম যেন মুগ্ধকে নীরব ভাষায় বলে দিল, তোমার এই কঠিন লড়াইয়ে আমি তোমার পাশে আছি। একজন সাইকোলজির ছাত্রী হিসেবে মিম খুব দ্রুতই বুঝতে পারবে যে মুগ্ধর এই সাধারণ আবরণের পেছনে অসাধারণ কোনো রহস্য লুকিয়ে আছে। মুগ্ধর হাতের ওই ক্ষত দেখে মিম নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। সে জানার চেষ্টা করবে কারা এই নিরীহ ছেলেটার ওপর এমন হামলা করতে পারে। আমার মনে হচ্ছে মিম নিজেই একজন গোয়েন্দার ভূমিকায় অবতীর্ণ হবে। সে মুগ্ধর অতীত নিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করবে এবং এই খোঁজ নিতে গিয়েই মিম এবং মুগ্ধ একে অপরের আরও কাছাকাছি চলে আসবে। তাদের দুজনের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্কটা শুরু হয়েছে তা ধীরে ধীরে গভীর ভালোবাসায় রূপ নেবে। তবে এই ভালোবাসার পথটা কখনোই কুসুমাস্তীর্ণ হবে না, কারণ যে গুন্ডারা মুগ্ধর ওপর হামলা করেছে তারা যখন দেখবে মুগ্ধ শহর ছেড়ে যায়নি এবং মিমের সাহায্য নিয়ে সে আরও শক্তিশালী হচ্ছে, তখন তারা নিশ্চয়ই তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দেবে। তারা হয়তো মিমকেও টার্গেট করতে পারে। আর ঠিক তখন আমরা দেখতে পাব মুগ্ধর চরিত্রের এক অবিশ্বাস্য পরিবর্তন। যে ছেলেটা শুধু হাসতে জানত, যে ছেলেটা কারো একটা কড়া কথায় ভয় পেয়ে যেত, সে যখন দেখবে তার ভালোবাসার মানুষটি বিপদে পড়েছে, তখন সে তার ভেতরের সমস্ত ভয়কে জয় করে এক রুদ্র মূর্তি ধারণ করবে। এই শহরের ইট পাথরের দেওয়ালগুলো সাক্ষী থাকবে একজন সাধারণ ছেলের অসাধারণ হয়ে ওঠার গল্পের। সে হয়তো বুঝতে শিখবে যে এই স্বার্থপর শহরে বেঁচে থাকতে হলে শুধু সরল হলে চলে না, মাঝে মাঝে নিজের অধিকার আদায়ের জন্য শক্ত হতে হয়, প্রতিবাদ করতে হয়। মিম তাকে সেই মানসিক শক্তিটা যোগাবে। মিমের শেখানো শিক্ষায় মুগ্ধ শুধু ABCD শিখবে না, সে শিখবে কিভাবে জীবনের কঠিন হিসাব নিকাশ মেলাতে হয়, কিভাবে শত্রুর চোখে চোখ রেখে কথা বলতে হয়। দর্শক, একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন নাটকের গল্প মূলত দুটি সমান্তরাল লাইনে এগোচ্ছে। একদিকে জহির এবং আমেনার গল্প, যেখানে চরম বেইমানি এবং ধোঁকাবাজির পর একজন নারীর ঘুরে দাঁড়ানোর সংগ্রাম দেখানো হবে। অন্যদিকে মুগ্ধ এবং মিমের গল্প, যেখানে একটি ষড়যন্ত্রের জালের ভেতর থেকে একটি সুন্দর সম্পর্ক এবং একজন সাধারণ মানুষের হিরো হয়ে ওঠার গল্প তুলে ধরা হবে। আর এই দুই গল্পের মাঝেই লুকিয়ে আছে সমাজের নানা অসঙ্গতি, যেমন ওই অনলাইন জুয়ার প্রসঙ্গটি। নাটকের শুরুতে জুয়া নিয়ে যে আক্ষেপের দৃশ্যটি দেখানো হয়েছিল তা হয়তো ভবিষ্যতে গল্পের মূল প্লটের সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে যাবে। এমনও হতে পারে জহির তার নতুন স্ত্রীর টাকায় অহংকারী হয়ে এই অনলাইন জুয়ার ফাঁদেই পা দেবে এবং নিজের সমস্ত সম্পদ হারিয়ে পথে বসবে। কারণ অসৎ পথে আসা টাকা কখনোই মানুষের কাছে স্থায়ী হয় না, তা কোনো না কোনো অসৎ পথেই বেরিয়ে যায়। আবার এমনও হতে পারে যে দুর্বৃত্তরা মুগ্ধর ক্ষতি করতে চাইছে তারা নিজেরাই এই জুয়া বা ক্যাসিনো ব্যবসার মতো কোনো অবৈধ কাজের সাথে যুক্ত এবং মুগ্ধর ওই আসল সম্পত্তি তারা এই অবৈধ কাজেই ব্যবহার করছে।
নাট্যকার মোহাম্মদ হাসান হাফিজুর রহমান অত্যন্ত বুদ্ধিমান একজন লেখক। তিনি কখনোই কোনো দৃশ্য অকারণে ব্যবহার করেন না, তাই জুয়ার ওই দৃশ্যটি নিশ্চয়ই ভবিষ্যতে গল্পের কোনো বড় টুইস্ট হিসাবে আমাদের সামনে আসবে। আমরা যদি সম্পূর্ণ ঘটনা প্রবাহকে একসাথে মেলাই, তাহলে আগামী পর্বগুলো যে রীতিমতো দমবন্ধ করা সাসপেন্সে ভরপুর হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। আমিনা যখন তার ভাই এবং মিমের সাহায্যে আইনের আশ্রয় নেবে, তখন জহির হয়তো তার নতুন স্ত্রীর ক্ষমতা ব্যবহার করে আমিনাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করবে। কিন্তু সত্যকে কি এত সহজে হারানো যায়? কখনোই না। জহিরের সেই অহংকার ধুলোই মিশে যাবে যখন সে দেখবে তার সব চালাকি আইনের কাছে ধরা পড়ে গেছে। অন্যদিকে মুগ্ধ হয়তো মিমের হাত ধরে সেই বিলাসবহুল বাড়ির আসল রহস্য উদ্ঘাটন করে ফেলবে। সে হয়তো জানতে পারবে যে সে কোনো সাধারণ রাস্তার ছেলে নয়, সে এই শহরের অন্যতম বড় একজন উত্তরাধিকারী। আর তখন ওই দুর্বৃত্তদের মুখোশ উন্মোচিত হবে। যারা আজ তাকে কিস্তিতে কিস্তিতে যন্ত্রণা দেওয়ার কথা বলছে, তাদেরকেই একদিন জেলের অন্ধকারে কিস্তিতে কিস্তিতে নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আমার এই বিশ্লেষণ এবং প্রেডিকশনগুলো সম্পূর্ণই আমার নিজস্ব চিন্তাধারা এবং নাটকের বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে তৈরি। তবে ঈগল টিমের এই নাটকে কখন যে কী চমক অপেক্ষা করে তা আগে থেকে শতভাগ নিশ্চিত করে বলা সত্যিই খুব কঠিন। আর এখানেই এই নাটকের আসল সার্থকতা। তারা প্রতিটি পর্বেই দর্শকদের মনে এমন এক উত্তেজনা তৈরি করে রাখে যে পরবর্তী পর্ব দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করতে বাধ্য হয়। আজকের পর্বের শেষে আমরা যে সাসপেন্স দেখেছি তা আমাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। মুগ্ধর সেই রক্তাক্ত হাত, আমেনার সেই আর্তনাদ, জহিরের সেই পৈশাচিক হাসি আর মিমের সেই নির্ভরতার স্পর্শ, সব মিলিয়ে আজকের পর্বটি ছিল সত্যিই একটি মাস্টারপিস। আমি তো রীতিমতো বাকরুদ্ধ হয়ে স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম। আমার মনে হচ্ছিল আমি যেন কোনো নাটক দেখছি না, বরং আমার চোখের সামনে আমার চেনা সমাজেরই কোনো এক বাস্তব ঘটনা ঘটে চলেছে। ভিউয়ার্স, আমার আজকের এই দীর্ঘ আলোচনা, রিভিউ এবং প্রেডিকশন আপনাদের কেমন লেগেছে? আমার বিশ্লেষণগুলোর সাথে কি আপনারা একমত? আপনাদের কি মনে হয়, আমিনা কি জহিরকে ক্ষমা করে দেবে নাকি তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে? মুগ্ধর ওপর হামলাকারীদের আসল পরিচয় কি হতে পারে? আর মিম ও মুগ্ধর এই নতুন সম্পর্ক কি পারবে সমাজের এই কালো ছায়াগুলোকে হারিয়ে সত্যের জয় ছিনিয়ে আনতে? আপনাদের প্রতিটি মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং আপনাদের এই মতামতগুলোই আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য এক বিশাল উৎসাহ প্রদান করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে একটি কথা না বললেই নয়। সতের মৃত্যু নেই নাটকের মতো এমন চমৎকার এবং শিক্ষণীয় নাটক আমাদের সমাজকে অনেক বড় একটি বার্তা দেয়। তাই আপনারা যারা এখনও নাটকটি দেখেননি, তারা অবশ্যই ঈগল টিমের অফিসিয়াল চ্যানেলে গিয়ে নাটকটি দেখে আসবেন। আর হ্যাঁ, আজকের এই রিভিউ এবং প্রেডিকশন ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, যদি আমার এই বিশ্লেষণ আপনাদের মনের কথার সাথে মিলে যায়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী যে কোনো নাটকের রিভিউ, অজানা তথ্য এবং দারুণ সব প্রেডিকশন আপলোড করার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন, কারণ দিন শেষে পরিবারই আমাদের একমাত্র আশ্রয়স্থল, ঠিক যেমনটি আমরা আমিনার ক্ষেত্রে দেখতে পেলাম। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো চমকপ্রদ বিশ্লেষণ নিয়ে। চারপাশের মিথ্যা আর ষড়যন্ত্রের মাঝেও বিশ্বাস রাখুন, কারণ সতের সত্যিই কোনো মৃত্যু নেই। আল্লাহ হাফেজ।